ওরে, ও সুজন, দেখ সামনে কিভাবে নীলগিরির মায়াবী পর্বত থেকে নীল আলো ঠিকরে বেরোচ্ছে। মনে হচ্ছে কোনো স্বর্গের থেকে কোনো মায়াবী রশ্মি বেরোচ্ছে। আমার তো এত ভালো লাগছে। আজ রাতে কিন্তু এই পর্বতের চূড়োয় পৌঁছতে না পারলে আমাদের রাজ্যের ওপর যে নেমে আসা অন্ধকার দূর করা যাবে না। তাহলে চল, তাড়াতাড়ি পা চালা। আজকে যে করেই হোক এই পর্বতের চূড়ায় আমাদের পৌঁছাতেই হবে, যতটাই অসুবিধা হোক। কোনো কিচ্ছু আমাদের দেখে লাভ নেই, বুঝেছিস সুজন? ও বিক্রম ভাই, তুমি নীল আলোর রূপ দেখে ভুলে যেও না। ওটা কিন্তু কোনো মায়াবীও হতে পারে। জানোই তো, এখন মায়াবীর যে কোনো কিছু প্রচুর দিকে দেখা যাচ্ছে। মায়াবী রাক্ষসের অভাব নেই। তুমি জানো তো, গ্রামের প্রবীণ জাদুকররা বলে এই পর্বতের আধার গুহায় একজন বিশালাকার কাল দৈত্য পাহারা দেয়। সে মানুষ দেখলেই তার ছায়াকে খাঁচায় বন্দি করে ফেলে, তারপর তার কাছেই রেখে দেয় এক এক করে। পরে সবাইকে খাদ্যরূপে গ্রহণ করে আর নিজের খিদেটা মিটায়। তো তুমি ভুল করে আগে কোনো কিছু বলে যেও না যেন, কারণ বুঝতেই তো পারছো আমাদের খুব ভেবেচিন্তে পা দিয়ে যেতে হবে। কি বললি রে সুজন? তুই কি আমাকে বাচ্চা ভেবেছিস নাকি? আমি তো সবকিছু চিন্তা ভাবনা করে, পরীক্ষা করে, তারপরেই যা বলার বললাম রে। আর আমাদের তো আজকে সেই পাহাড়ের চূড়ায় উঠতেই হবে যে কোনো মূল্যে। না হলে তো আমাদের গ্রামটা শেষ হয়ে যাবে, বুঝেছিস? তুই কালদৈত্যর ভয় দেখিয়ে পিছিয়ে যেতে বলছিস, যেখানে আমাদের বাবা দাদাদের সোনার রাজমুকুট ওই গুহার ভেতর কালদৈত্যর জাদুতে বন্দী হয়ে আছে। আর তুই তো জানিসই আমার যে এই তরোয়ালটা আছে। থামো হে তরুণ রাজকুমার বিক্রম, তোরা দুজন না বুঝে এই মায়াবী পর্বতের পবিত্র সীমানায় পা বাড়িয়েছিস। যদি তোদের মনে সামান্যতম লোভ থাকে, তবে এই পর্বত তোদের পাথরের পুতুল বানিয়ে রেখে দেবে, বুঝেছিস? তখন তোরা সারা জীবন এখানেই থেকে যাবি, কোনো কিচ্ছু করতে পারবি না এবং তোদের গ্রামেও ফিরে যেতে পারবি না। তো তাই বলছি, লোভ টোভ না করে তোরা ফেরত চলে যা, এখানে আসিস না। আমার কাজই হলো এখানে যারা লোভ সামলাতে না পেরে এসে তাদেরকে ভালোভাবে বলে বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠানো। এরপরেও যদি তোরা যেতে চাস, তাহলে তো আমাকে কিছু বলতে পারবি না কিন্তু। তাই আমি আগেই তোদের সাবধান করে দিলাম। হে মহাত্মা জাদুকর, আমরা কোনো ধন সম্পদের লোভে আসিনি। আমরা এসেছি আমাদের রাজ্যের হারানো শান্তি আর জাদুকরি রাজমুকুট উদ্ধার করতে, যেটা নাকি আমাদেরই সম্পত্তি। সেই কালদত্ত ছলে বলে সেই সব জিনিসগুলো এনে তার কাছে আটকে রেখে দিয়েছে। সেটা তো আমাদেরই প্রাপ্য, আমাদের গ্রামের প্রাপ্য। তাই আমরা সেটা নিতে এসেছি। এতে আমাদের লোভের কিছু নেই, আমরা লোভও করি না। আমরা আমাদের গ্রামের ভালোর জন্যই এসেছি। তুমি তো সেটা জানোই নিশ্চয়ই। তুমি তোমার মন্ত্র বলে এটা জানতেই পারবে যে আমাদের মনে কি চলছে না চলছে। হ্যাঁ জাদুকর মশাই, আপনি আমাদের রাস্তা ছেড়ে দিন, নইলে কালদৈত্য আজ রাতের মধ্যেই আমাদের পুরো রাজ্য ধ্বংস করে দেবে। সুতরাং আমাদের আজ রাতের আগেই ওই পাহাড়ের চূড়ায় গিয়ে সেই রাজমুকুটটা নিয়ে আসতে হবে। না হলে আমাদের গ্রামের একটা লোকও বেঁচে থাকবে না। তখন তো জিনিসটা ভালো হবে না। তাই বেঁচে না থাকার চেয়ে একবার তো চেষ্টা করে আমরা দেখতে পারি। তারপরে যদি কোনো কারণে সেই দৈত্যর হাতে আমাদের প্রাণটা চলে যায়, তাহলে তো আর কিছু করার নেই। এমনিতেই হা হা হা, হো হো হো, তোরা দুটো মাটির মানুষ এসেছিস আমার মায়াবী পর্বতের সোনার রাজমুকুট কেড়ে নিতে। এখন দেখ, আমার জাদুর ফুতেই তোদের মশালের আলো কিভাবে হাওয়া হয়ে যায়। তোরা তো আমার কাছে একটা নগণ্য কীটপতঙ্গের মতো। আমার চেহারা দেখেছিস? আমি কিন্তু বিশাল শক্তিমান। তোরা তো আমার পায়ের একটা আঙ্গুলের যোগ্য। আর তোরা এসেছিস আমার সাথে লড়াই করে আমার থেকে রাজমুকুট কেড়ে নিতে। হো হো হো, হাসালি তোরা রে। এটা কি কোনোদিন সম্ভব হয় বলতো? ওরে বজ্জাত কালদত্ত, তুই হাজার বছর ধরে নিজের কালো জাদু দিয়ে আমাদের দেশের রাজমুকুট বন্দি করে রেখেছিস। আজ তোর সেই অশুভ মায়াজাল চুরমার করার সময় এসেছে। তুই কি ভেবেছিস আমি শুধু কি সাধারণ একজন মানুষ, না বাচ্চা ছেলে, যে এরকম তুই কথা বলছিস?
তুই আমার সাথে যুদ্ধ কর, তাহলেই বুঝতে পারবি যে আমি কি জিনিস আর তুই কি। খালি বড় বড় কথা বলছিস। আয় আমার সাথে যুদ্ধ কর, আমি যুদ্ধ করার জন্য তৈরি আছি। এই নে আমার তরোয়াল নিয়েও আমি একদম তৈরি। তুই কি করবি? তুই ফু দিবি, মুখ দিয়ে আগুন বের করবি, ওগুলো আমার কিচ্ছু হবে না। চল যুদ্ধের জন্য তৈরি হয়ে যা। বিক্রম ভাই, আর দেরি করো না, জাদুকরের এই আলো দিয়ে দৈত্যের চোখে আঘাত করো, তাতে ও একদম ভস্ম হয়ে যাবে। তুমি আর দেরি করো না, এই নাও বিক্রম ভাই, তাড়াতাড়ি করো। আর দেখো, এটা কিন্তু একবারেই লক্ষ্য করতে হবে। যদি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা ওর সাথে যুদ্ধে জিততে পারবো না। তখন কিন্তু আমাদের সাথে আমাদের পুরো গ্রামটাই শেষ হয়ে যাবে। সুতরাং একটু দেখে শুনে করবা। আর আহ ওহ উফ ওহ আহ কিসের এই পবিত্র আলো! আমার তো চোখ টোক সব নষ্ট হয়ে যাচ্ছে, খুব ব্যথা হচ্ছে। আমার হাজার বছরের কালো জাদু যে এক নিমেষে হাওয়া হয়ে গেল। আমাকে মাফ করে দাও রাজকুমার, আমি বুঝতে পারিনি তোমার মধ্যে কতটা কি গুণ আছে। আমার তোমার সামনে আমার সব মায়াবী জাদু একদম ফেল হয়ে গেল। আমাকে মাফ করে দাও, আমাকে মেরো না, আমি অন্য জায়গাতে চলে যাব, তোমাদের গ্রাম থেকে অনেক দূর। তাহলে তাহলে তো আমাকে সাবাস রাজকুমার তুমি বিক্রম, এখন তোর মাফ সত্য, করে দেবে, তাই সাহস না? আর আমি সুজনের একদম বিশ্বাসের কথা কাছে দিচ্ছি, আমি আজ অনেক দূর কালদৈত্যের চলে পরাজয় যাব। হলো। নে এই নীলগিরি রাজমুকুট নিয়ে তোরা তোদের রাজ্যে ফিরে যা। আর দেখিস কোন রকম লোক যেন রাস্তায় যাওয়ার সময় তোদের মনে না আসে। আর এই রাজমুকুটটা একদম ভালো মতো নিয়ে যাবি। রাস্তায় কিন্তু অনেক রকম মায়াবী কিছু আসতে পারে। তোরা তোদের সিদ্ধান্ত থেকে একদম দূরে সরবি না কিন্তু, ঠিক আছে? এই নে, ভালো করে ভিতরে ঢুকিয়ে রাখ, রাস্তায় যেন সেরকম কেউ দেখতে না পারে। আর কেউ যদি জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলে, তখন এই ঘটনাগুলো কিন্তু কিচ্ছু বলবি না। বলবি আমরা পথ হারিয়ে সেই পাহাড়ের ওইদিকে চলে গেছিলাম, একজনের সাথে দেখা হয়েছিল, তিনি আমাদের সঠিক পথ বাতলে দিলেন। ঠিক আছে, যা তাহলে। হা 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 বিক্রম ভাই, তোমার বুদ্ধির জোরে আর জাদুকর মশাইয়ের কৃপায় আজ আমাদের রাজ্যের অন্ধকার দূর হলো। চলো এবার রাজমুকুট নিয়ে প্রাসাদের দিকে রওনা হই। আর জাদুকর মশাই যেভাবে আমাদের বললেন, আমাদের কিন্তু সেভাবেই চলতে হবে, ঠিক আছে? রাস্তায় কারোর সাথে কথা বলার দরকার নেই। আর আমরা এখন যাওয়ার সময় কোথাও কিন্তু দাঁড়াবো না, সোজা একদম আমাদের গ্রামে যাব, ঠিক আছে? মনে কি আনন্দ হচ্ছে, তোমাকে বলে আর বোঝাতে পারছি না। ঠিক আছে, চলো তাহলে আমরা আস্তে আস্তে আগাই, আর গিয়ে